এবং শুভ দুপুর। যে ক্লাসটি করব সেটি হচ্ছে ব্যাকরণ অংশ, অর্থাৎ আমরা আগের ক্লাসে বাংলা ভাষার উৎপত্তি, বাংলা লিপি এবং বাংলা ভাষার যে রীতি সেগুলো আমরা পড়েছিলাম। তারই ধারাবাহিকতায় যেটা চলে আসে সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণের উৎপত্তি কীভাবে হলো এবং এই ব্যাকরণ গ্রন্থগুলোর ধারাবাহিকতা কী এবং ব্যাকরণের আলোচ্য বিষয়গুলো কী, আজকে আমরা খুবই সংক্ষেপে এই বিষয়গুলো আলোচনা করব। এবং বিভিন্ন বইয়ে বিস্তর আলোচনা দেওয়া আছে, আমরা বিস্তর আলোচনা আমাদের দরকার নেই, আমাদের একেবারে পয়েন্ট টু পয়েন্ট কিছু আলোচনা দরকার, যেগুলো আমি আপনাদেরকে রেডি করে দিব, সেগুলোই আপনারা পড়বেন। এর মধ্য থেকেই কিন্তু পরীক্ষায় আসবে। এবং যে কোনো পরীক্ষায় যদি ব্যাকরণ সম্পর্কিত কোনো প্রশ্ন হয় তাহলে আজকে আপনাদের 1 নম্বর নিশ্চিত কমন থাকতেছে, এটা নিশ্চিত থাকেন। এবং প্রাইমারি সার্কুলার নিয়ে খুব আলোচনা হচ্ছে। প্রাইমারি সার্কুলার কিন্তু হয়ে যাচ্ছে খুব দ্রুতই, জানুয়ারিতে হয়ে যাবে। যদি জানুয়ারিতে হয়ে যায় তাহলে আমার যেটা মনে হচ্ছে এখানে পদ সংখ্যা যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি থাকবে এবং সময়টা কম পাওয়া যাবে, খুব দ্রুত পরীক্ষাগুলো হবে। তো এই পরীক্ষাগুলো যদি দ্রুত হয় তাহলে আপনাদের প্রস্তুতিটাও কিন্তু ওইভাবে গতিশীল করতে হবে। আর আপনাদের প্রস্তুতিটাকে গতিশীল করার জন্য আমি কিন্তু আমার এক্সাম ব্যাচ 2 দিয়েছি। এক্সাম ব্যাচ 1 অলরেডি আমার অনেকগুলো পরীক্ষা হয়ে গেছে, সেজন্য আমি এক্সাম ব্যাচ 2 রুটিন করে দিয়েছি। আজকে পূর্ণাঙ্গ রুটিনটা আপলোড করে দিব। গতকালকে আংশিক রুটিনটা দিয়েছিলাম, আজকে আমরা পূর্ণাঙ্গ রুটিনটা আপলোড করে দেব এবং রুটিনটা এবং সিলেবাসটা আপনাদেরকে বুঝিয়ে দেব। ওকে, তো যারা ভর্তি হতে আগ্রহী আপনারা যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন। আমাকে ঠিকঠাক দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, আমাকে ঠিকঠাক দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা জানাবেন। এবং এই মুহূর্তে যারা যুক্ত আছেন আপনারা লাইভটি একটু শেয়ার করে দিবেন। লাইভটি শেয়ার করে দিলে অন্যরা এটি পেয়ে যাবে সহজেই। এবং আপনাদের যদি কোনো স্টাডি গ্রুপ থাকে সেখানেও আপনি এটি শেয়ার করে রাখতে পারেন, এতে অনেকের কাছে বাংলা নিকেতন পৌঁছে যাবে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ব্যাকরণ। ব্যাকরণ থেকে একটু খেয়াল করে দেখেন, ব্যাকরণ যে শব্দটা রয়েছে এই শব্দটা থেকেই কিন্তু প্রশ্ন আসে। 2 ধরনের প্রশ্ন আসে। এক হচ্ছে এই শব্দটার গঠন রীতি, এই শব্দটা গঠিত হয়েছে কিভাবে। এই শব্দটার গঠনটা আমরা একটু দেখি। হ্যাঁ, এইটার আমরা একটু গঠনটা দেখব। ওকে, আমি আমার গ্রুপে শেয়ার করে দিয়েছি, আপনারাও চাইলে শেয়ার করে দিতে পারেন। আচ্ছা, ব্যাকরণ যে শব্দটা, এই শব্দটা থেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন হয়। যেমন এই ব্যাকরণ শব্দটার যে গঠন, এই গঠন থেকে প্রশ্ন হতে পারে। কিরকম প্রশ্ন হতে পারে? নিচের কোনটি ব্যাকরণের গাঠনিক রূপ, ব্যাকরণ শব্দের গাঠনিক রূপ কোনটি, অথবা এই শব্দটি তৈরি হয়েছে কিসের মাধ্যমে, এটা কি সাধিত শব্দ, ব্যাকরণ শব্দটা কি সাধিত শব্দ, এই ধরনের প্রশ্ন কিন্তু হয়। আচ্ছা, তাহলে এটার গঠন যদি আমরা দেখি, খেয়াল করে দেখেন, বি যোগ আ। বি যোগ আ কেন হলো? আমরা জানি যদি জফলা থাকে তাহলে এই জফলার পরিবর্তে কি হয়, আগের বর্ণের সাথে রস্বইকার হয়। সন্ধির নিয়ম অনুযায়ী খেয়াল রাখবেন, যদি জফলাযুক্ত কোনো শব্দ থাকে, সন্ধি যদি সেটাকে ভাঙা যায় তাহলে খেয়াল রাখবেন এই জফলা যে বর্ণটার সাথে আছে, আপনি যখন মূল বর্ণ লিখবেন, মূল শব্দটা লিখবেন, সেখানে আপনার অবশ্যই ওই বর্ণটার সাথে কি দিতে হবে, রস্বইকার দিতে হবে। এবং পরবর্তী যে অংশটা আসবে সেই অংশটার সাথে এইখানে যে স্বরধ্বনি বা স্বরের যে কার সংক্ষিপ্ত রূপ দেয়া থাকবে সেটা লিখতে হবে। তাহলে এখানে আকার আছে এই জন্য আ লিখলাম, এখানে ব জফলা এই জন্য ব রস্বইকার লিখলাম। বিষয়টা ক্লিয়ার কিনা? এবং এই বি কিন্তু একটা উপসর্গ, বি কিন্তু একটা উপসর্গ। তারপর দেখেন বি যোগ আ, তারপরে আসি করণ। করণকে বাংলা হয় ক্রি যোগ অন, ক্রি যোগ অন। এই হচ্ছে ব্যাকরণ। ক্রি মানে কি? ক্রি মানে হচ্ছে করা, ক্রি মানে হচ্ছে করা, এবং এটা কৃত প্রত্যয়, এটা কি ক্রিয়াবাচক শব্দ, তাই না?
ক্রিয়াবাচক শব্দ, যে কারণে এই ক্রিয়ামূল হওয়ার কারণে এটা কৃত প্রত্যয় সাধিত শব্দ, এবং এটা হচ্ছে কি প্রত্যয়, এটা প্রত্যয়, এটা উপসর্গ, এই বিটাও কি উপসর্গ, তাহলে এখানে দুইটা উপসর্গ আছে এবং এটা হচ্ছে কি প্রত্যয় সাধিত শব্দ, উপসর্গ সাধিত শব্দ, যে কোনো দুইটা, আমরা দুইটার যে কোনো একটা বলতে পারি, এটা উপসর্গ সাধিত শব্দ অথবা এটা প্রত্যয় সাধিত শব্দ। তাহলে আসেন দেখি আমরা এটার অর্থটা কি হয়। ব্যাকরণ শব্দের অর্থ কি? ব্যাকরণ শব্দের অর্থ কি বলুন তো? আপনারা একটু রেসপন্স করবেন, তাহলে বিষয়টা সুন্দর চমৎকারভাবে আগাবে। ওকে, আপনারা একটু কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আমরা আপনাদের থেকে উত্তরগুলো নেব। যেমন ধরেন এই ব্যাকরণ শব্দের অর্থ কি? ব্যাকরণ শব্দের অর্থ কি? ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে এই প্রত্যেকটা কথাই কিন্তু আপনার প্রশ্ন, হ্যাঁ, বিশেষভাবে বিশ্লেষণ। সে কাকে বিশ্লেষণ করে? সে ভাষাকে বিশ্লেষণ করে। ব্যাকরণ শব্দের অর্থ কি? বিশ্লেষণ। এইটার আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, ব্যাকরণকে বলা হয় ভাষার সংবিধান। ব্যাকরণকে কি বলা হয়? ভাষার সংবিধান বলা হয়। কেন ভাষার সংবিধান বলা হয়? নেট কি একটু স্লো? নেট কি একটু স্লো নাকি জানাবেন তো? আমি আপনাদের কমেন্ট দেখতে পাচ্ছি না, নেট স্লো এই জন্য নাকি? আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটার গঠন অনুযায়ী এটা হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ, বি যুগ আ যুগ ক্রি যুগ অন, এটা আবার উপসর্গ সাধিত শব্দ হয়। এটার অর্থ হচ্ছে কি বিশেষভাবে বিশ্লেষণ, আর এটার বিশেষত্ব কি? তাকে বলা হয় ভাষার সংবিধান। এছাড়াও তার আরেকটা পরিচয় রয়েছে, তার কাজ কি? তার কাজ হচ্ছে কি ভাষার শৃঙ্খলা রক্ষাকারী। ভাষার শৃঙ্খলা রক্ষাকারী কে? ব্যাকরণ। এখন এই ব্যাকরণ জিনিসটা কি? তাহলে আমরা ব্যাকরণের যদি সংজ্ঞা চাই, তাহলে ব্যাকরণের সংজ্ঞা কি হবে? ব্যাকরণের সংজ্ঞা হবে কি? যে শাস্ত্র পাঠ করলে ভাষা শুদ্ধরূপে বলতে, পড়তে এবং লিখতে পারা যায় তাকেই ব্যাকরণ বলে। তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন যে বাংলা ব্যাকরণ কোনটা হবে? তাহলে বাংলা ব্যাকরণ হচ্ছে সেটাই, বাংলা ভাষা, যে বইটা পড়লে বাবা, যে শাস্ত্রটা পড়লে আপনি বাংলা ভাষাটা শুদ্ধরূপে লিখতে, বলতে এবং পড়তে পারেন, সেটাই হচ্ছে কি বাংলা ব্যাকরণ। এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে। আচ্ছা, তাহলে আমরা এই কয়টা বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে কি ব্যাকরণের কাজ, ভাষার শৃঙ্খলা রক্ষা করে। ধরুন আমি একটু আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। যেমন খেয়াল করেন একটা নদী, হ্যাঁ, এই হচ্ছে কি একটা নদী। এখন এই যে নদীটা বয়ে চলছে, এই নদীটা তার গতিপথে, যে নির্দিষ্ট গতিপথ আছে সেই গতিপথে সে চলাচল করছে। আমরা নদীর পাড়গুলোতে বাঁধ নির্মাণ করি, আমরা নদীর পাড়গুলোতে গাছপালা লাগাই, আমরা কি করি এই নদীর গতিপথ যাতে ঠিক থাকে সেজন্য আমরা কি করি এই পাড়গুলোতে বিভিন্ন ধরনের পদক্ষেপ আমরা নিই যাতে নদী ভাঙ্গন না হয় এবং এই নদীটা যাতে তার গতিপথ যেটা সেটা দিয়ে সে যেন গতিশীলভাবে চলতে পারে। এটাই তো নাকি? এই ভাষাটা হচ্ছে নদীর মতো। ভাষাটা কি নদীর মতো, সে গতিশীল, সে চলতে থাকে। প্রাচীন যুগে যে ভাষাটা যেরকম ছিল বাংলা ভাষাটা, বর্তমানে কি একই রকম? মধ্যযুগে কি এরকম ছিল? না, এই ভাষাটা কিন্তু গতিশীল, সে সময় এবং ব্যক্তি বিশেষে, অবস্থান বিশেষে সে কিন্তু পরিবর্তন হয়েছে। তো এই ভাষাটা যাতে আবার পরিবর্তন হতে হতে বিলুপ্ত না হয়ে যায়, এজন্যই ব্যাকরণটা দরকার। আমাদের বাংলা ব্যাকরণটা এসেছে মূলত আধুনিক যুগে। আধুনিক যুগে এসে দেখেন বাংলা ব্যাকরণটা যখন এসেছে, আপনি দেখেন 1800 সালের পর থেকে বাংলা ভাষার আর কোনো পরিবর্তন হয়নি। বাংলা ভাষার আর কোনো পরিবর্তন
হয়নি। সুতরাং এটা কেন হয়েছে? আমাদের একটা নির্দিষ্ট ব্যাকরণ আছে, যে কারণে ভাষাটা আর পরিবর্তন হয়নি। সে গতিশীল, সে বিভিন্ন পরিমার্জন হয়েছে, কিন্তু তারপরেও তার একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে চলমান। তাহলে এই হচ্ছে ব্যাকরণের কাজ। আসেন আমরা বাংলা ব্যাকরণ নিয়ে দেখি। তার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি, আমাদের যে প্রাচীন ভারতীয় যে ব্যাকরণ আছে সেটা সম্পর্কে একটু কথা বলি। আমাদের প্রাচীন ভারতে দুইজন বিখ্যাত ব্যাকরণবিদ ছিল। প্রাচীন ভারতে দুইজন বিখ্যাত ব্যাকরণবিদ বা বৈয়াকরণিক, হ্যাঁ, ব্যাকরণবিদ অথবা বৈয়াকরণিক, যিনি ব্যাকরণ বিষয়ে অভিজ্ঞ তাকে বলা হয় বৈয়াকরণিক, অথবা যিনি ব্যাকরণ বিষয়ে অভিজ্ঞ তাকে ব্যাকরণবিদও বলা হয়। প্রাচীন ভারতে দুইজন বিখ্যাত ব্যাকরণবিদ ছিল। তার মধ্যে একজনের নাম কি? একজনের নাম হচ্ছে পাণিনি। একজনের নাম কি? পাণিনি। আর একজনের নাম হচ্ছে পতঞ্জলি। নাম কি? পতঞ্জলি। পতঞ্জলি। পাণিনি যে ব্যাকরণ গ্রন্থটি রচনা করেছেন এটার নাম হচ্ছে অষ্টাধ্যায়ী। হ্যাঁ। আর পতঞ্জলির ব্যাকরণ গ্রন্থের নামটা তেমন পাওয়া যায়নি, সেজন্য আমরা এটুকু মনে রাখবো যে প্রাচীন ভারতের দুজন বিখ্যাত ব্যাকরণবিদ হচ্ছে পাণিনি এবং পতঞ্জলি। এবং এই যে অষ্টাধ্যায়ী যে ব্যাকরণটা, এটা হচ্ছে সংস্কৃত ব্যাকরণ। এটা কি? সংস্কৃত ব্যাকরণ। আমরা জানি যে এর আগের ক্লাসটিতে আমরা বলেছিলাম সংস্কৃত ভাষা, এটা মূলত হচ্ছে বৈদিক ভাষা সংস্করণের মাধ্যমে এসেছে। এবং এই যে বৈদিক ভাষাটা যে সংস্করণ করা হয়েছে এটি করেছিল মূলত কে? এই পাণিনি। এবং সে সংস্কৃত ব্যাকরণটা রচনা করেছে। সংস্কৃত ব্যাকরণটার নাম কি? অষ্টাধ্যায়ী। ধ্বনি পরিবর্তনের ক্লাস নিয়েছি দুইবার। ধ্বনি পরিবর্তনে দুইটা ক্লাস নিয়েছি। হ্যাঁ, ধ্বনি পরিবর্তনের সম্ভবত 2-3 দিন পূর্বের যে ক্লাসটা সেটাই ধ্বনি পরিবর্তনের। একটু পেজের ভিডিও অপশনে যাবেন, তাহলে আপনারা ধ্বনি পরিবর্তনটা পেয়ে যাবেন। সেখানে ধ্বনি পরিবর্তনের ক্লাসটা নিয়েছে। আচ্ছা, পতঞ্জলি, এই যে গত শুক্রবারে সম্ভবত ধ্বনি পরিবর্তনের ক্লাস নিয়েছি, তাই না? গত শুক্রবারে। আচ্ছা, তাহলে এই দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে। এখন আসেন আমরা বাংলা ব্যাকরণের দিকে চলে যাই। আমাদের যে বাংলা ব্যাকরণ রয়েছে এটা নিয়ে কারা কারা কাজ করেছেন, শুরুর দিকে কারা কাজ করেছেন, বর্তমানে বিখ্যাত যারা আছেন তাদের সহ আমরা জানব। বাংলা ব্যাকরণ, এই বাংলা ব্যাকরণের প্রথম, যদি আমরা প্রথম হিসাব করি তাহলে প্রথম কে এটা নিয়ে কাজ করেছেন? ম্যানুয়াল দা আশুম-পোসাও, তাই না? ম্যানুয়াল অনেকেই ম্যানুয়াল বলে, ম্যানুয়াল দা আশুম পোসাও কত সালে? 1743 সালে। মনে রাখবেন, প্রথম বাংলা ব্যাকরণ নিয়ে কাজ করেছেন কে? ম্যানুয়াল দা আশুম-পোসাও 1743 সালে। তিনি পর্তুগালের নাগরিক ছিলেন। তিনি একজন পর্তুগিজ, জাতি হিসেবে তিনি কি? পর্তুগিজ, মানে পর্তুগালের নাগরিক। ম্যানুয়াল দা আশুম-পোসাও 1743 সালে কোথা থেকে? লিসবন থেকে, পর্তুগালের লিসবন থেকে পর্তুগিজ ভাষায় সর্বপ্রথম বাংলা ব্যাকরণ রচনা করেছেন। ম্যানুয়াল দা আশুম-পোসাও 1743 সালে পর্তুগালের লিসবন থেকে পর্তুগিজ ভাষায় বাংলা ব্যাকরণ তিনি রচনা করেছেন। সেখানে হরফগুলো ছিল কি? হরফগুলো ছিল হচ্ছে রোমান হরফ। তিনি রোমান হরফে রচনা করেছেন। এখানে কিন্তু অনেকগুলো ইনফরমেশন, মনে রাখবেন। এখানে বেশ কয়েকটা ইনফরমেশন একটু নোট করে নেবেন। এটা দেখেন কি বলছি, প্রথম বাংলা ব্যাকরণ নিয়ে চেষ্টা করেছেন কে? ম্যানুয়াল দা আশুম-পোসাও। কিন্তু এটা বাংলা ভাষায় রচিত না, এটা 1743 সালে পর্তুগালের লিসবন থেকে পর্তুগিজ ভাষায় এবং রোমান হরফে
প্রকাশিত প্রকাশিত তাহলে এইটা হচ্ছে আমাদের প্রথম ব্যাকরণের বাংলা ব্যাকরণের প্রথম প্রচেষ্টা, কিন্তু এটা বাংলায় না, এটা কিন্তু বাংলায় না। তারপরে আমরা 2 নম্বরে যেটা দেখি দ্বিতীয় প্রচেষ্টা, এটা করেছেন কে? এটা করেছেন হচ্ছে নাথিয়াল এনবি হেলহেড, আমরা বলি সংক্ষেপে নাথিয়াল ব্রাসি হেলহেড। তো নাথিয়াল ব্রাসি হেলহেড তিনি 1778 সালে, কত সালে? 1778 সালে তিনি বাংলা ব্যাকরণ নিয়ে কাজ করেছেন। এবং তিনি যে কাজটা করেছেন সেটা হচ্ছে কি, তার ব্যাকরণের ভাষাটা কি ছিল? ইংরেজি। তিনি ইংরেজি ভাষায় তিনি বাংলা ব্যাকরণ রচনা করেছেন। এই ব্যাকরণ গ্রন্থটার নাম কি ছিল? এই ব্যাকরণ গ্রন্থটার নাম ছিল হচ্ছে এ গ্রামার অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এ গ্রামার অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। গ্রামার অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তো এইখানে আরেকটা কাহিনী আছে। কাহিনীটা কি? 1778 সালে নাথিয়াল ব্রাসি হেলহেড তিনি ইংরেজি ভাষায় একটা বাংলা ব্যাকরণ রচনা করেছেন এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নামে। এবং এই যে বইটা, এটা পরবর্তীতে বাংলায়ও কিন্তু তিনি আংশিক প্রকাশ করেন, বাংলায় আংশিক প্রকাশ করেন। এই জন্য একটা প্রশ্ন আসে পরীক্ষায়, দেখবেন যে প্রথম বাংলা হরফে অথবা বাংলা মুদ্রাক্ষরে বাংলা ব্যাকরণ রচনা করেন কে বা প্রকাশ করেন কে? নাথিয়াল ব্রাসি হেলহেড। বাংলা মুদ্রাক্ষরে আংশিক প্রকাশ করেন নাথিয়াল ব্রাসি হেলহেড। এই দুটো ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে আমি ফাঁকে ফাঁকে যে ইনফরমেশনগুলো দিয়েছি এগুলো আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন। কি কি বললাম এখানে? নাথিয়াল ব্রাসি হেলহেড 1778 সালে ইংরেজিতে তিনি এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নামে একটা ব্যাকরণ গ্রন্থ রচনা করেন এবং এইটার আংশিক বাংলা ভাষায় বা বাংলা মুদ্রাক্ষরে তিনি প্রকাশ করেন। তাহলে এই বাংলা মুদ্রাক্ষরে প্রথম কে প্রকাশ করেন? এর নাম হচ্ছে নাথিয়াল ব্রাসি হেলহেড। নাম কি? নাথিয়াল ব্রাসি হেলহেড। এর পরবর্তীতে আমরা দেখব আরো একজন ব্যক্তি 1800 থেকে 1801 সালের দিকে তিনিও ইংরেজিতে একটা ব্যাকরণ গ্রন্থ রচনা করেছেন। আমরা 2 জন দেখলাম। 3 নম্বর হচ্ছে কে? উইলিয়াম কেরি। তিনি 1800 থেকে 1801 সালের দিকে তিনি ইংরেজিতে তিনিও কি লিখেছেন? একটা ব্যাকরণ গ্রন্থ রচনা করেছেন। তাহলে এটা হচ্ছে তৃতীয় প্রচেষ্টা। বাংলা ব্যাকরণের তৃতীয় প্রচেষ্টা করেছেন কে? বাংলা ব্যাকরণের তৃতীয় প্রচেষ্টা করেছেন উইলিয়াম কেরি। তিনি ইংরেজিতে, বাংলায় কিন্তু এখনো শুরু হয় নাই। আমরা দেখি 4 নম্বরে আসি। 4 নম্বরে কে? রাজা রামমোহন রায়। এইখানে কিন্তু আমাদের একটা জিনিস জানতে হবে, রাজা রামমোহন রায় তিনি কিন্তু প্রথম বাংলা ব্যাকরণটা রচনা করেননি, প্রথম ইংরেজিতে করেছেন। তো রাজা রামমোহন রায় 1826 সালে, কত সালে? 1826 সালে তিনি ইংরেজিতে বাংলা ব্যাকরণ রচনা করেছিলেন। রাজা রামমোহন রায়, আপনারা ইয়ং বেঙ্গল গোষ্ঠীর নাম শুনেছেন নিশ্চয়ই। রাজা রামমোহন রায় তিনি আমাদের যে ভারতের প্রথম আধুনিক পুরুষ বলা হয় তাকে। তিনি বিলেত গমন করেছেন। বাঙালিদের মধ্যে প্রথম বিলেত গমনকারী ব্যক্তি হচ্ছে রাজা রামমোহন রায়। তো তিনি ইংরেজিতে বেশ পারদর্শী ছিলেন। রাজা রামমোহন রায় 1826 সালে তিনি ইংরেজিতে একটা বাংলা ব্যাকরণ গ্রন্থ রচনা করেছেন, যেটা বাংলা ভাষায় না। যেটা কি না? বাংলা ভাষায় না। এখানে যে ইনফরমেশনগুলো দিচ্ছি আপনারা একটু ছোট ছোট করে নোট করে নেবেন, তাহলে আপনাদের জন্য এটা সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, তার ব্যাকরণ গ্রন্থের নামটা কি ছিল? বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা রাজা রামমোহন রায় 1826 সালে তিনি রচনা করেছেন।
5 নম্বরে যে প্রচেষ্টা সেটা এসে দেখি আমরা। এইটা হচ্ছে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় তিনি 1800 কত সালে? 1833, তাই না? সালটা একটু আপনারা কমেন্ট করেন তো, ঠিক আছে কিনা? হ্যাঁ, 1833। ওকে, তিনি 1833 সালে বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন। এটার নাম কি? গৌড়ীয় বাংলা ব্যাকরণ। গৌড়ীয় বাংলা ব্যাকরণ। তাহলে আমরা পেলাম 5 নম্বর প্রচেষ্টায় এসে আমরা বাংলা ব্যাকরণটা পেলাম, যেটা বাঙালি কর্তৃক রচিত বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ 1833 সালে প্রকাশিত। রাজা রামমোহন রায় রচিত, রাজা রামমোহন রায় একজন বাঙালি, রাজা রামমোহন রায় রচিত 1833 সালে প্রকাশিত বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ, যেটার নাম হচ্ছে গৌড়ীয় বাংলা ব্যাকরণ। এটা হচ্ছে একেবারে 3 স্টার দিয়ে রাখবেন। এটাই পরীক্ষায় আসে, এটাই পরীক্ষায় আসে। ওকে, এর আগে কিন্তু 1821 সালে কিন্তু রাধাকান্ত দেব নামে একজন, তিনি প্রথম প্রচেষ্টা চালিয়েছিলেন। সেটা ইম্পর্টেন্ট না ততটা, তবে জেনে রাখা ভালো। 1821 সালে রাধাকান্ত দেব তিনি প্রথম প্রচেষ্টা করেন, বাংলা মানে একজন বাঙালি আর কি। হ্যাঁ, তবে তিনি পরিপূর্ণ এটা শেষ করতে পারেননি, বা শেষ হয়নি, বা পূর্ণাঙ্গ কোনো ব্যাকরণ গ্রন্থ হয়নি। তবে তিনি চেষ্টা করেছিলেন প্রথম। এটা হচ্ছে রাধাকান্ত দেব 1821 সালে। কত সালে? 1821 সালে। তাহলে আমরা এখানে পেয়ে গেছি আমাদের একেবারে প্রথম বাঙালি কর্তৃক রচিত বাংলা ব্যাকরণ গ্রন্থ। এর মধ্যে খেয়াল করে দেখেন আরো কয়েকজন ব্যাকরণ গ্রন্থ রচনা করেছেন, যেমন 1853 বা 56 সালে, 1853 বা 56 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি যে বাংলা ব্যাকরণ গ্রন্থটা রচনা করেছেন সেটার নাম কি? এটা পরীক্ষায় আসে যে নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থ? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থের নাম কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার রচিত ব্যাকরণ গ্রন্থের নাম কি? যারা জানেন একটু লিখে ফেলবেন, আমি আপনাদের দিকে একটু দেখার চেষ্টা করি তার যে কারা কারা এগুলো আগে থেকেই জানেন। আর যারা এগুলো আগে থেকেই জানেন তারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে একটা ছোট্ট করে একটা নোট নিতে পারেন। কারণ হচ্ছে এই সিরিয়ালটা মেনটেন করলেই আপনার পরীক্ষায় এর অতিরিক্ত কিছু পড়তে হবে না বই থেকে। হ্যাঁ, এর চেয়ে বেশি কিছু আপনার বই থেকে পড়তে হবে না। তার বইটার নাম কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ব্যাকরণ কৌমুদী। এই কৌমুদী শব্দের অর্থ কি জানেন? কৌমুদী শব্দের অর্থ হচ্ছে জ্যোৎস্না। এটা কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন। কৌমুদী শব্দের অর্থ কি? জ্যোৎস্না। ব্যাকরণ কৌমুদী কার রচনা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবং এই কৌমুদী শব্দের অর্থ হচ্ছে জ্যোৎস্না। এরপরে আমরা যে বইটার নাম মনে রাখবো সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এনামুল হকের, ডক্টর মোহাম্মদ এনামুল হকের যে ব্যাকরণ গ্রন্থটা রয়েছে সেটা আমরা মনে রাখার চেষ্টা করব। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এটার নাম কি? ব্যাকরণ মঞ্জুরি, তাই না? ডক্টর মোহাম্মদ এনামুল হক। ডক্টর মোহাম্মদ এনামুল হক তার যেটা, এটা হচ্ছে ব্যাকরণ মঞ্জুরি। এটা মনে রাখবো, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দিচ্ছি শুধু আমি আপনাদেরকে। হ্যাঁ, তারপরে আমরা মনে রাখবো হচ্ছে সুনীতি কুমারের একটা বই, সুনীতি কুমার। তো ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার যে ব্যাকরণ গ্রন্থ সেটার নাম কি? ভাষা প্রকাশ। ভাষা প্রকাশ। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার রচিত হচ্ছে বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণ। এই হচ্ছে আমাদের যে ব্যাকরণ গ্রন্থগুলোর নাম বেশি বেশি মনে রাখতে হবে। এইগুলো এর মধ্য থেকে আমাদের চলে আসবে। এর মধ্যে বাংলা অভিধান আছে। বাংলা অভিধান কিন্তু ব্যাকরণের অন্তর্ভুক্ত না। বাংলা অভিধান কিন্তু বাংলা ব্যাকরণের অন্তর্ভুক্ত না। আমি একটু মুখে মুখে বলে দিই বাংলা অভিধানেরগুলো, যে বাংলা অভিধান থেকে আমাদের কি কি রাখতে হবে। দেখুন, প্রথম যে আঞ্চলিক অভিধান বাংলার, এটা রচনা করেছেন কে?
ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। প্রথম বাংলা থিসরাস রচনা করেছেন কে? হাবিবুর রহমান। থিসরাস শব্দের অর্থ হচ্ছে সমার্থক শব্দ। সমার্থক শব্দের যে অভিধান, এটা রচনা করেছেন হচ্ছে হাবিবুর রহমান। পরবর্তীতে অশোক মুখোপাধ্যায় তিনিও এটা তিনিও এই থিসরাস সংকলন করেছেন। তবে অনেক জায়গায় কিন্তু প্রথম দেওয়া হচ্ছে অশোক, প্রথম কিন্তু হাবিবুর রহমান। প্রথম কে? হাবিবুর রহমান। ওকে, আচ্ছা, ব্যাকরণের আমরা প্রাথমিক আলোচনা এটা করে ফেলছি। আমাদের যেহেতু ভাষার একটা সিরিয়াল মেনটেন করে আমরা ক্লাসটা নিচ্ছি, সেজন্য আমরা ধারাবাহিকতা বজায় রেখে ব্যাকরণ থেকে একটু আলোচনা করলাম। এখন আসেন আমরা এই ব্যাকরণের যে আলোচ্য বিষয় রয়েছে সেই আলোচ্য বিষয়গুলো একটু খেয়াল করি আমরা। ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি? 4টি, না? প্রধান আলোচ্য বিষয় কয়টি? 4টি, কিন্তু আলোচ্য বিষয় কিন্তু আরো আছে। হ্যাঁ, প্রধান হচ্ছে 4টি, কিন্তু এছাড়াও কিন্তু ব্যাকরণের আলোচ্য বিষয় আরো কিন্তু আছে। এর মধ্যে আমরা 4টা হচ্ছে প্রধান। এই 4টা প্রধান আলোচ্য বিষয় আমরা একটু দেখি। 1 নম্বর হচ্ছে ধ্বনিতত্ত্ব, 2 নম্বর হচ্ছে কি রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব, 3 নম্বর দেখি বাক্যতত্ত্ব, 4 নম্বর হচ্ছে অর্থতত্ত্ব। এখান থেকে কিভাবে প্রশ্ন হয় সেটাও আমি দিব। আর অপ্রধান যদি বলি শাখা, তাহলে সেটা কি? সেটা হচ্ছে আপনার অলংকার তথ্য। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে প্রশ্ন আসে প্রথমেই যেটা, সেটা হচ্ছে কি নিচের কোনটি রূপতত্ত্বের অপর নাম? শব্দতত্ত্ব আর রূপতত্ত্ব একই জিনিস। রূপতত্ত্ব এবং শব্দতত্ত্ব কি? একই জিনিস। আবার প্রশ্ন আসে যে এই ধ্বনিতত্ত্ব এবং রূপতত্ত্ব এই দুটির প্রয়োগ হয় কোন তত্ত্বে? বাক্যতত্ত্বে। এই যে ধ্বনিতত্ত্ব এবং রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব এই দুটির প্রয়োগ হয় বাক্যতত্ত্বে। এটাও কিন্তু এখান থেকে প্রশ্ন। ঠিক আছে? আবার মাঝে মধ্যে কিন্তু এগুলোর পারিভাষিক শব্দটাও আসতে পারে। পারিভাষিক শব্দটা বলতে এটার ইংরেজি অনুবাদটা বোঝানো হচ্ছে। হ্যাঁ, যেমন ফোনোলজি, মরফোলজি, সিমান্টিক, সিনট্যাক্স। হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে ফোনোলজি, ধ্বনিতত্ত্ব। রূপতত্ত্ব মানে কি? মরফোলজি। বাক্যতত্ত্ব মানে হচ্ছে সিমান্টিক্স, আর অর্থতত্ত্ব হচ্ছে সিনট্যাক্স। তো এইগুলো কিন্তু পরীক্ষায় চলে আসে। এখন আমি একটু মুছে দিই, এই পাশেরগুলো মুছে দিয়ে আমরা যেটা গুরুত্বপূর্ণ আলোচনা সেটা হচ্ছে যে কোনটাতে কি আলোচনা করা হয়, কোনটাতে কি আলোচনা করা হয়, এটা আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। এখন ধ্বনিতত্ত্বে কোন বিষয়গুলো আলোচনা করা হয়? ধ্বনি সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে, ধ্বনি সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে সেগুলো ধ্বনিতত্ত্বে আলোচ্য বিষয়। ধ্বনি সম্পর্কিত কি কি রয়েছে? ধ্বনি সম্পর্কিত প্রথমে রয়েছে হচ্ছে ধ্বনি, বর্ণ, তারপরে কি রয়েছে? নত্যবিধি, সত্যবিধি, ধ্বনি পরিবর্তন, তারপরে ধ্বনি সম্পর্কিত রয়েছে হচ্ছে সন্ধি। এগুলো কিসের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। অর্থাৎ ধ্বনিতত্ত্বের যে অধ্যায়টা, এই অধ্যায়ে আলোচনা করা হয় এই ব্যাপারগুলো। শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, এখানে মূলত শব্দ তৈরি হয় যে যে বিষয়গুলো দিয়ে, ধ্বনির প্রয়োজন না, শব্দ তৈরি বা শব্দের গঠন হয় যে বিষয়গুলো দিয়ে, সেগুলো হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে। যেমন সমাস, পদ, তারপর হচ্ছে শব্দ, শব্দের শ্রেণীবিভাগ, লিঙ্গ, বচন, পুরুষ, এগুলো সব হচ্ছে আলোচ্য বিষয় শব্দতত্ত্ব বা
রূপতত্ত্বের। এখন যেটা আমাদের একটু কনফিউশনে ফেলে দেয় সেটা হচ্ছে কারক। কারকটা পূর্বে আমরা দেখেছি যে শব্দতত্ত্বের আলোচ্য বিষয় কারক, কিন্তু এখন বর্তমানে আমাদের আধুনিক যে নতুন যে ব্যাকরণ বইটা রয়েছে সেই অনুযায়ী হচ্ছে বাক্যতত্ত্বে। তাহলে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় কি? বাক্যের শ্রেণীবিভাগ, বাক্য, উক্তি, বাচ্য, তারপর হচ্ছে কারক। এগুলো হচ্ছে কি বাক্যতত্ত্বের, অর্থাৎ বাক্য রিলেটেড যে আলোচনাগুলো সবগুলো হচ্ছে বাক্যতত্ত্বে। তো কারকটাকে এই বাক্যতত্ত্বে আনার কারণ কি? কারণ হচ্ছে কারকটা যখন আমরা বিশ্লেষণ করে নির্ণয় করি সেটা একটা বাক্য থেকে নির্ণয় করতে হয়, এই জন্য এটাকে বাক্যতত্ত্বে আনা হয়েছে। যদিও পূর্বে ছিল হচ্ছে শব্দতত্ত্বে। যাদের কাছে পুরাতন বই আপনারা একটু তথ্যটা আপডেট করে নেবেন, যাদের কাছে পুরাতন বই আপনারা তথ্যটা একটু আপডেট করে নেবেন, ওকে। আর অর্থতত্ত্বে কি আলোচনা করা হয়? অর্থতত্ত্বে আলোচনা করা হয় হচ্ছে আপনার বাগধারা, সমার্থক শব্দ, প্রতিশব্দ, ভিন্নার্থক শব্দ, এইগুলো আলোচনা করা হয় হচ্ছে অর্থতত্ত্বে। শব্দতত্ত্বে কিন্তু বিপরীত শব্দ আলোচনা হয়ে যায় শব্দতত্ত্বে, পারিভাষিক শব্দ। হ্যাঁ, আচ্ছা, অর্থতত্ত্বে হচ্ছে এগুলো। আর অলংকার তত্ত্ব যেটা রয়েছে সেটা অপ্রধান শাখা। সেখানে হচ্ছে বাক্যের যে অক্ষর বিন্যাস রয়েছে, বাক্যের যে মাত্রা রয়েছে, মানে কোনো একটা শব্দের যে মাত্রা বা বাক্যের মাত্রা বিন্যাস, সেটা ছন্দ, উপমা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। রূপক, এগুলো নিয়ে আলোচনা করা হয় হচ্ছে অলংকার তত্ত্বে। এই হচ্ছে আমাদের আলোচ্য বিষয় ছিল যে ব্যাকরণের আলোচ্য বিষয়গুলো কোনটাতে কি আলোচনা করা হয়। আজকে আমরা এই ক্লাসটি একেবারে সংক্ষিপ্ত আকারে নিয়েছি, শুধু ব্যাকরণ গ্রন্থগুলো, ব্যাকরণটা কিভাবে আসলো এগুলো, আর ব্যাকরণের আলোচ্য বিষয়গুলো, এ পর্যন্তই আমরা ক্লাসটি রাখবো আজকে। আর আপনাদের যারা আমার এক্সাম বেসে ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে যান, 15 তারিখ থেকে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। হ্যাঁ, যে কয়জনই ভর্তি হন 15 তারিখ থেকে কিন্তু নিয়মিত পরীক্ষা হবে। তো আপনারা আজকে সিলেবাসটা পেয়ে যাবেন, সম্পূর্ণ সিলেবাস এবং রুটিন পেয়ে যাবেন আজকে। আমি লাইভে এসে একটু বুঝিয়ে দিব আমাদের সিলেবাসটা। হ্যাঁ, লাইভে এসে সিলেবাসটা একটু বুঝিয়ে দেব। সিলেবাসটা বুঝিয়ে দেওয়ার পর আপনারা সেটা দেখে ভর্তি হয়ে যাবেন। আমার এক্সাম বেসটা নিয়ে যদি একটু কথা বলি, সেটা হচ্ছে আমরা 35টি এক্সাম রাখতেছি। সেখানে বাংলা থেকে 25 নম্বর, ইংরেজি থেকে 25 নম্বর, তারপরে হচ্ছে আপনার জিকে থেকে 25 নম্বর প্রতিটি পরীক্ষায়। হ্যাঁ, প্রতিটি পরীক্ষায় গণিত থেকে 25 নম্বর। এই মোট 100 নম্বরের আপনি পরীক্ষা দিবেন হচ্ছে 30টি সিলেবাস ভিত্তিক। ওকে, সিলেবাস আমি দিয়ে দিব, সেই সিলেবাস নিয়ে আপনারা পরীক্ষাটা দিবেন। আর 100 নম্বরের আপনার 5টি মডেল টেস্ট হবে, 5টি হবে মডেল টেস্ট পূর্ণাঙ্গ 100 নম্বরের। এগুলো মূলত কাদের জন্য? এই এক্সাম বেসটা কাদের জন্য? এক্সাম বেসটা হচ্ছে যারা প্রাইমারি দিবেন, জানুয়ারিতে যে সার্কুলারটা হবে তাদের জন্য, যারা 19তম নিবন্ধন দিবেন তাদের জন্য, যারা 10 থেকে 20তম গ্রেডের যে কোনো চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য। এই 3 ক্যাটাগরিতে যারা আছেন তারা এই এক্সাম বেসে ভর্তি হতে পারেন। এক্সাম শুরু হবে 15 ডিসেম্বর থেকে। 15 ডিসেম্বর থেকে, আজকে অলরেডি 11 ডিসেম্বর। হ্যাঁ, 15 ডিসেম্বর থেকে পরীক্ষা হবে এবং এই পরীক্ষাগুলোর জন্য সময় পাবেন হচ্ছে আপনি 100 নম্বরের পরীক্ষার জন্য 60 মিনিট করে সময় পাবেন। 60 মিনিট করে সময় পাবেন। এখানে নেগেটিভ থাকবে কত? নেগেটিভ থাকবে হচ্ছে 0.25 হচ্ছে নেগেটিভ থাকবে, এবং আপনার সময় দেওয়া থাকবে 60 মিনিট। এর মধ্যে আপনার উত্তর করতে হবে এবং প্রতিদিন রাত 9টায় পরীক্ষা হয়। প্রতিদিন রাত 9টায় পরীক্ষা থাকবে। প্রতিদিন বলতে আপনার গ্যাপ দেওয়া থাকবে। আমি আজকে রুটিনটা আলোচনা করব। দেখবেন যে 15 তারিখে একটা পরীক্ষা দিবেন, পরবর্তীতে আপনি 16-17 তারিখ গ্যাপ নিয়ে 18 তারিখে একটা পরীক্ষা দিবেন, কারণ এর মধ্যে আপনার 4টা সাবজেক্টের সিলেবাস শেষ করতে হবে। তো পর্যাপ্ত যথেষ্ট সময় দেওয়া আছে, আপনারা সময় মেনটেন করে কিন্তু পরীক্ষাটা দিতে পারবেন। তো যারা এক্সাম বেসটিতে ভর্তি হতে চান, এক্সাম বেসের ফি মাত্র 210 টাকা। এক্সাম বেসের ফি মাত্র 210 টাকা। আপনি 3500 প্রশ্নের পরীক্ষা দিতে পারছেন। আর আমার 10 থেকে 20তম গ্রেডের যে লিখিত ব্যাচ হবে, আজকে রাতে চেষ্টা করব আমি এই লিখিত ব্যাচের উপরে আপনাদের একটা ফ্রি লাইভ ক্লাস নেওয়ার জন্য একটা চেষ্টা করব। এর আগে তো আমি কারক পড়িয়েছি, সন্ধির একটা ক্লাস নিব। হ্যাঁ, সমাসের ক্লাস হবে, প্রকৃতি প্রত্যয়ের ক্লাস হবে। সেখান থেকে আমি রিটেন ব্যাচের একটা ক্লাস আপনাদেরকে ডেমো ক্লাস হিসেবে নেব
সেই ক্লাসটা আপনারা অংশগ্রহণ করতে পারেন সবাই। আজকে না নিলেও কালকে নিশ্চিত নিব। এর মধ্যে যারা ভর্তি হতে চান ভর্তি হয়ে যেতে পারেন। আমার যে রিটেন ব্যাচটি রয়েছে এই রিটেন ব্যাচটিতে আমার ক্লাস সংখ্যা হচ্ছে 13টি। এই 13টি ক্লাসে আমি রিটেন অংশ আপনাদের 10 থেকে 20তম গ্রেডের যে লিখিত অংশ সেটার জন্য যাবতীয় প্রস্তুতি হবে 13টা ক্লাসে। এই 13টা ক্লাস হবে 2 ঘন্টা করে 13টা ক্লাস হবে এবং এটার জন্য ফি রেখেছি হচ্ছে 520 টাকা মাত্র। 520 টাকা মাত্র। এটা ফিটা একটু বেশি রেখেছি, একটু বেশি, এটা আর একটু 100 টাকা বা 150 টাকা কম হলে ভালো হতো। কিন্তু এখানে কথা হচ্ছে আমার অনেকগুলো হ্যান্ড নোট রেডি করতে হবে, আপনাদের জন্য পিডিএফ শিট রেডি করতে হবে। 13টা ক্লাসে 13টা লেকচারের মেটেরিয়ালস আপনাদেরকে দিব, হ্যাঁ মেটেরিয়ালস দিব। সুতরাং এখানে একটু সময় বেশি যাবে এবং পরিশ্রম বেশি যাবে, সেজন্য 520 টাকা করেছি এটার ফি। আর এখানে অনুবাদ কিন্তু থাকবে, হ্যাঁ অনুবাদে আমরা যদি ক্লাস প্রয়োজনে বাড়াতে হয় আমরা বাড়াবো অনুবাদ প্র্যাকটিসের জন্য। অনুবাদটা আমরা প্র্যাকটিস করবো চমৎকারভাবেই। এই অনুবাদ কীভাবে প্র্যাকটিস করতে হয়, অনুবাদ কীভাবে ভেঙে ভেঙে আলাদা করতে হয়, বিস্তারিত বিষয়গুলো আমরা কিন্তু আলোচনা করব। আর ভাব সম্প্রসারণ, প্রতিবেদন, পত্রিকায় চিঠি, তারপর হচ্ছে আবেদনপত্রের বিভিন্ন ফরম্যাট, ইমেল, যাবতীয় যা কিছু আছে রিটেনের জন্য, এমনকি ফোকাস রাইটিং একটা অনুচ্ছেদ লিখতে হয় কিভাবে সেটাও কিন্তু আমরা আলোচনা করে ফেলবো, সেটাও আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। ওকে, যারা ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে যান। এটারও ক্লাস কিন্তু 15 তারিখ থেকে শুরু হবে। ঠিক আছে, তাহলে আজকে যারা যুক্ত ছিলেন ক্লাসটিতে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি যে তথ্যগুলো দিয়েছি এই তথ্যগুলো নোট করে রাখবেন। তাহলে ব্যাকরণ গ্রন্থ সম্পর্কিত এর বাহিরে আর কিছু লাগবে না, এটা জাস্ট আপনাদের আধা ঘন্টার পড়া। ওকে, এর বাহিরে আপনাদের বই থেকে তেমন কিছুই পড়তে হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা নিকেতনের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।